হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা ম্যাথ পিওকে প্র্যাকটিস করছিলাম, তো আজকে হবে 8 মে 2026 শিফট 3। তো আজকের প্রথমে সরলটা আমরা করব। তো এখানে সরল করার আগে আমরা কি করি যে এটা লিখে দিই, তাই তো? না লিখে ডাইরেক্ট ক্যালকুলেশন এখান থেকে আমরা যদি করি, এ দুটো যোগ করে নাও হবে 6 × 1 = 7 আর 5 × 7 = 12, 127 বিয়োগ এটি যদি ক্যালকুলেশন করো 25 আর 19 যোগ করলে হবে 44 আর 2 দিয়ে গুণ করলে হবে 88 যোগ এটা বিয়োগ করে নাও 12 থেকে 8 বাদ 4 আর 8 থেকে 3 বাদ 5, 54। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করো। 17 থেকে 8 বাদ হচ্ছে 9 আর 11 থেকে 8 বাদ 3 যোগ 54। এটা যোগ করলে হবে 4 9 13, 5 3 8 1 9, 93। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে আবার সরল রয়েছে। তো আমরা কিভাবে করব, আগে দুটো ক্যালকুলেশন করে নিই, যোগ করে নিই। এটা 9 3 12, 8 3 11, 12 122। এটা যদি আমরা গুণ করি তো 27 দিয়ে 54। এটা যদি আমরা করি তো 11, আর এটা করলে হবে 18 দিয়ে 36 আর বিয়োগ 36, তাই তো? তো দেখো, এটা 36 থেকে 36 বিয়োগ করলে 0, তো এটার দরকার নেই, এটি ক্যালকুলেশন করলে আমাদের হবে। তো 12 থেকে 4 বাদ 8 আর 11 থেকে 5 বাদ 6, 68 যোগ 11। তো 8 একে 9, 6 একে 7, 79। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে দুটি সংখ্যার যোগফল 156 এবং তাদের গসাগু 13, যদি তাদের লসাগু 455 হয়, তবে সংখ্যা দুটি নির্ণয় করুন। দেখো, প্রথমে যোগফলটা আগে দেখব, তারপরে লসাগু দেখব, তারপরে লসাগু, তারপরে গসাগু, তারপরে লসাগু। ঠিক আছে, যোগফলটা দেখো কোন কোন অপশানগুলো যোগফল 156 হচ্ছে। 9 3 12, এককের অঙ্ক তো 2 আসবে, 156 হবেই না। 5 আর 1 6, 6 9 15, হ্যাঁ এটা হতে পারে, এটা 156 হচ্ছে। ঠিক আছে, 5 9 14, হ্যাঁ এটাও হবে না 156। 8 1 9, বাহ, যোগফলে অপশান শেষ হয়ে গেল, তার মানে অপশান বি হচ্ছে অ্যান্সার। এদিকে আর করার দরকার পড়লো না। যদি দুটো অপশান পেতাম তো গসাগুটা দিয়ে দেখতাম, তারপরেও যদি থেকে যেত তাহলে লসাগু দিয়ে দেখতাম। ঠিক আছে, তো অপশান বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে বর্গমূলগুলো আগে বের করে। উপরের বর্গমূল দেখো, 169-এর বর্গমূল হবে 13, আর 4টা সংখ্যা আছে, তো বর্গমূল করলে দুটো সংখ্যার পরে দশমিক হবে। এখানে 4টা সংখ্যার পরে দশমিক আছে, এখানে তাহলে দুটো সংখ্যার পরে হবে। ঠিক আছে, আর নিচে 1.3 গুণিত, এখানে 0.18, শূন্যগুলো দিচ্ছি না, না দিলেও চলবে। 324-এর বর্গমূল হচ্ছে 18। ঠিক আছে, আর এখানে দুটোর পরে দেখো দশমিক আছে, তার মানে এখানে একটার পরে হবে। ঠিক আছে, বর্গমূল করলে ডাবল থেকে সিঙ্গেল হয়ে যাবে। আর উপরে এটা 0.24, আর এটা 576-এর বর্গমূল 24, এখানে 4টার পরে আছে, তাহলে দুটোর পরে দশমিক বসাবো। এবার এটা ক্যালকুলেশন করো ফটাফট। ঠিক আছে, দেখো, এটা যদি দশমিক, আচ্ছা আমরা যদি এইভাবে করি যে এখানে দুটোর পরে আছে তো নিচে আমরা 100 নিয়ে নিব, আর এটা একটার পরে আছে তো উপরে আমরা 10 নিয়ে নেব। ঠিক আছে, নিচে একটার পরে আছে তো উপরে 10 নিব দশমিক উঠানোর জন্য, আর উপরে দুটার পরে ছিল তো নিচে 100, এরকমভাবে এটাও নিয়ে নিই। ঠিক আছে, 100 আর উপরে হচ্ছে 10, আর এটা তো কেটেই যাচ্ছে, এটা দরকারই নেই, একই হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে 13 13 কেটে যাবে, মানে দশমিক উঠিয়ে দিয়েছি, কিন্তু এখানে দশমিক লেখা রয়েছে, এটা উঠিয়ে দিয়েছি 10 নিয়ে। ঠিক আছে, এটা দশমিকে উঠে গেছে, 18 18 তাহলে কেটে যাবে, দশমিকগুলো উঠে গেছে যেহেতু। আর উপরে 10 আছে, তো এই 10 আর এই 10, 10 10-এ 100 একটা কেটে দাও, তাহলে উপরে কিছু থাকলো মানে 1 থাকলো, আর নিচে থাকলো 100। তাহলে এটাকে যদি দশমিকে করি তো 0.01, নিচে দুটো সংখ্যা শূন্য আছে, তাই দুটো সংখ্যার পরে দশমিক হবে। ঠিক আছে, তো 0.01, 0.01 অপশন বি এ রয়েছে। 0.01, শূন্যটা দিতেও পারো, নাও দিতে পারো। ওকে, আচ্ছা, যদি এক্স সমান 30 হয়, তবে এক্সের মান কত করো তাদের। 169-এর বর্গমূল হচ্ছে 13, এলো রুট ওভার আছে। ঠিক আছে, 81-এর বর্গমূল 9, আর 11-এর বর্গমূল 121-এর বর্গমূল 11। ঠিক আছে, এটা গুণ করলে 3 9 27, 27 1 27, মানে এককের অঙ্কে 7 আসবে, অপশান এ। ঠিক আছে, এককের অঙ্ক দিয়ে করে নিলাম, বাকি পুরোটা করা দরকার নেই।
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 54 বর্গ সেমি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 9 সেমি হলে এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? দেখো, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে হয় কি ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য 9 আর ক্ষেত্রফল 54, অবশ্যই প্রস্থ 6 হবে, গুণ করে তাহলে দেখে 54 হবে ক্ষেত্রফল। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 9 আর প্রস্থ হচ্ছে 6, এদের অনুপাত চাইছে। তাহলে এটা 3 দিয়ে যদি ভাগ করি তো 3, আর এটা 3 দিয়ে ভাগ করলে 2, তার মানে অনুপাত 3 আর 2 বেরিয়ে যাচ্ছে। অপশান বি হচ্ছে অ্যান্সার, 9 আর 6 এর অনুপাত 3 আর 2। ঠিক আছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি যা 17 দ্বারা বিভাজ্য? দেখো, এখানে সবটা 1000 1000 আছে, তার মানে আমরা 1000কে 17 দিয়ে ভাগ করব, তারপরে দেখব কি হচ্ছে। ঠিক আছে, 17 দিয়ে যে আমরা যদি ভাগ করি 1000কে, তাহলে 5 17 85, নামছে 15, আর 8 17 136, নামছে 14। ঠিক আছে, তার মানে এখানে যদি 17 হতো তাহলে ভাগটা চলে যেত 14 জায়গায়। তার মানে এখানে যদি আমরা +3 করে দিই, মানে +3 করলে এটা 17 হয়ে যায় আর ভাগটা চলে যাবে। তার মানে 1000-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে এখানে 17 নামতো। ঠিক আছে, তাহলে 1003, এই সংখ্যাটা 17 দিয়ে ভাগ যাবে, অপশন এ। বুঝতে পারছো তো? 1000 দিয়ে ভাগ করলাম, 14 ভাগশেষ যাচ্ছে, 14 জায়গায় যদি 17 ভাগশেষ থাকতো তাহলে ভাগ যেত আবার 17 একে 17। তার মানে এখানে 1003 যদি হতো তো এই 3টা এখানে নামতো। ঠিক আছে, নেমে 14 জায়গায় 17 নামতো, তখন ভাগ চলে যেত। তার মানে 1003টা এটা পুরোপুরি 17 দ্বারা ভাগ যাবে। ওকে, আচ্ছা, এটাকে আমরা বীজগণিতের নিয়মে নেব। বীজগণিতের নিয়ম মানে এটা কিসের সূত্র হচ্ছে? উপরে দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে একবার a প্লাস বি আর একবার a মাইনাস বি। ঠিক আছে, তো আমরা এই দুটোকে একবার প্লাস দিয়ে লিখবো, একবার মাইনাস দিয়ে লিখবো। এখানে দিয়ে দিলাম ভগ্নাংশ, নিচে 504 আছে, 0.504, ওটা লিখে দিলাম। এবার উপরেরটি ক্যালকুলেশন করবো, মানে একবার যোগ করবো একবার বিয়োগ করবো। ঠিক আছে, তো 3.452 2.948, এটা যদি আমরা যোগ করি তো 8 2 10, 4 5 একে 9 একে 10, 4 9 13, একে 14, 3 2 5 একে 6, এটা বেরোচ্ছে। তো এখানে আমরা লিখে দেবো 6.4। এটা এই শূন্যগুলোর দরকার নেই, দশমিকের ডান দিকের শূন্যর কোনো দাম নেই। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা একবার বিয়োগ করতে হবে। তো 3.452 আর 2.948, এটা বিয়োগ করো। 12 থেকে 8 বার 4, আর 11 থেকে, ও সরি 11 না, 4 থেকে 4 0, আর 14 থেকে 9 বার 5, 0.504। তো এখানে গুণ চিহ্ন হবে যে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখানে 0.504, তাহলে এটা কেটে যাবে, থাকবে শুধু এটা 6.4। অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 60 সেমি, যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থের 4 গুণ হয় তবে এর কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, কি বলেছে? পরিসীমা হচ্ছে 60 সেমি। ঠিক আছে, এবার দেখো, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ, তার মানে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে 4x। ঠিক আছে, এবার পরিসীমার সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য মানে 4x যোগ প্রস্থ মানে x সমান হচ্ছে পরিসীমা, অর্থাৎ 60 সেমি। এখান থেকে এক্সের মানটা আমরা বের করব। তো 4x প্লাস x সমান হচ্ছে 60কে 2 দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ 30। এই দুইটা এবার এসে তো ভাগই হবে না, তো ডাইরেক্ট বসিয়ে দিলাম 30। তো 5x মানে হচ্ছে 30, তো x মানে হবে 6। তার মানে প্রস্থ পেয়ে গেলাম 6, আর দৈর্ঘ্য তাহলে 4 6 24। ঠিক আছে, এবার আমাদের কি চেয়েছে? কর্ণ চেয়েছে কিন্তু। ঠিক আছে, কর্ণ, তাহলে দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য পেয়েছি 24 আর প্রস্থ পেয়েছি 6, এইটা কর্ণ চেয়েছে। এবার যদি ত্রিভুজ হিসাবে নিই, এটা 90 ডিগ্রি কোণ, তার মানে এটা কর্ণটা হয়ে গেল কি? অতিভুজ। ঠিক আছে, তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে 24-এর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 6-এর স্কোয়ার। এখান থেকে অতিভুজের মান বের করব। 24 স্কোয়ার মানে হচ্ছে 576, আর 6 স্কোয়ার মানে 36, অতিভুজের স্কোয়ার সমান। ঠিক আছে, তার মানে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে, এর যোগ করি তো 612। ঠিক আছে, 6 6 12, 7 3 10 1, হ্যাঁ 612। তো অতিভুজ স্কোয়ার সমান যদি 612 হয় তাহলে অতিভুজ সমান কত হবে? √612।
তো এখানে তো রুট 612 নেই, ভেঙে আছে, আমাদের ভাঙতে হবে। ঠিক আছে, 612কে যদি আমরা ভাঙি, এখানে ভাঙা যাচ্ছে কিনা দেখি, জায়গা কম হয়ে যাচ্ছে। আচ্ছা, 6 দিয়ে যদি ডাইরেক্ট দিই, এখানে দেখো 6 দিয়ে কেন দিচ্ছি আমি, দেখো এখানে এটা 7 আছে, 7 দিয়ে দিতে পারি, 5 দিয়ে এটা তো যাবে না, তো 6 দিয়ে দেখি, কারণ 2 দিয়ে 6 দিয়ে যাবে এটা, হ্যাঁ চলে যাচ্ছে তো 6 দিয়ে, 612 মানে 6 দিয়ে যাবেই, 6 6 আর 6 দিয়ে 12, তাই তো? ভুল করলাম নাকি? ও আচ্ছা, 0 হবে একটা, 102 হবে, হ্যাঁ। তারপরে আর যাবে 6 দিয়ে, 6 দিয়ে গেলে ভালো, 5 7 85, 6 17 102, হ্যাঁ যাবে। তার মানে দুটো 6 থেকে একটা 6 নিব, আর এটার উপরে রুট হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমরা রুট 612 মান বের করলাম, তো 6 রুট 17 হবে। ওকে, এ বি সি এর গড় ওজন 30 কেজি, এ এবং বি এর গড় ওজন 34 কেজি, আর বি আর সি এর গড় ওজন 28 কেজি। আচ্ছা ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি, দেখো গড় ওজন 30 কেজি আছে, তো এদের যোগফল কত হবে তাহলে? 3 জনের আছে, তার মানে 90 কেজি। ঠিক আছে, যোগফল 3 জনের মোট হবে 90 কেজি। ওকে, এখানে এ প্লাস বি সমান, তাহলে এটা গড় হচ্ছে 34, তাহলে মোট হবে 68। আর এখানে এ, সরি এ না, বি, বি প্লাস সি সমান হচ্ছে তাহলে 28 দিয়ে 56 কেজি। এটিকে যোগ করো তো, 8 6 14, 5 6 11 12, 124। এবার দেখো, তার মানে এ প্লাস বি প্লাস বি প্লাস সি, এটি হচ্ছে, মানে এটিকে যোগ করলাম, তাই তো? তাহলে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি সমান 90, আর এখানে এ বি সি আছে, আর একটা বি বেশি আছে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি যদি এ প্লাস বি প্লাস সি মানে 90 যদি বিয়োগ করি, যদি একটা বি এর মানটা বেরিয়ে যাবে, যেটা বেশি আছে, 4 12 থেকে 9 বার 3, আর বি এর ওজন নিচে আছে, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার 34। ঠিক আছে, 8টি সংখ্যার গড় 30, এদের মধ্যে একটি সংখ্যা হলো 20, 20কে একটি নতুন সংখ্যা দিয়ে প্রতিস্থাপন করা হলে নতুন গড় 42 হয়, সেই সংখ্যাটি কত? আচ্ছা দেখো, 8টি সংখ্যা ছিল, তো 8টি সংখ্যার গড় বলছে 30, তো 8টি সংখ্যার মোট হবে কত তাহলে? 240। ঠিক আছে, এবার এখান থেকে 20 বাদ দিয়ে দিল, এখান থেকে 20 বাদ দিল, তো 220 থাকলো কটি সংখ্যার? 60টি সংখ্যার। ওকে, 220 থাকলো, ওকে থাকুক। এবারে নতুন একটা সংখ্যা ঢোকানো হচ্ছে, যেখানে 60টা সংখ্যা আছে, তো এবার নতুন আবার ঢোকানো হলো, তো 8টা সংখ্যা হয়ে গেল, এবার গড় 42 হয়ে গেল, তার মানে নতুনটা ঢুকিয়ে 8টা সংখ্যা হয়ে গেল, এবার ওই 8টি সংখ্যার গড় 42, তো মোট কত হবে? 8 2 16, 4 32 36। বুঝতে পারলে তো? মানে 8টা সংখ্যা ছিল, ওদের লস মোট হচ্ছে 240, একটা সংখ্যা বাদ দিল, 20 সংখ্যাটা ওটা বাদ দিল, তো 222 মোট থাকলো 60টা সংখ্যার। এবার 60টা সংখ্যা 222 আছে, এবার আবার একটা নতুন সংখ্যা ঢোকাচ্ছে, একটা বাদ দিল, তো আরেকটা সংখ্যা ঢোকালো, তো 8টা সংখ্যা হয়ে গেল, এবার গড় হয়ে গেল 42, তার মানে ওই 8টা সংখ্যার আবার যদি মোট হচ্ছে 336। তো আগে 60টা সংখ্যার মোট ছিল 220, এবার নতুন সংখ্যাটা ঢুকে 336 হয়ে গেল, তো নতুন সংখ্যাটা কত ঢুকলো? ঠিক আছে, তো 336 থেকে 220 বাদ দিয়ে দাও, নতুন সংখ্যাটা পেয়ে যাব 6, আর 3 থেকে 2 বাদে 1, 3 থেকে 2 বাদে 1, 116। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, দুটি সংখ্যার অনুপাত 3 আর 7, তাদের গসাগু 5, সংখ্যা দুটি কী কী? গসাগু যখন দেওয়া থাকবে অঙ্ক করার দরকার নেই, 3 আর 5 গুণ করো, 3 5 15, আর 5 7 গুণ করো, 5 7 35, সংখ্যা দুটি আছে 15 আর 35। ঠিক আছে, মানে অনুপাত আর গসাগু থাকলে এইভাবে মুখোমুখি করে নেবে। একটি মিশ্রণে উপাদান এ ওজনের হিসাবে 18% রয়েছে, মানে 18% রয়েছে, এবার 90 কেজি উপাদান এ পেতে কত পরিমাণ মিশ্রণের প্রয়োজন? মানে কত কেজি মিশ্রণ থাকলে ওর 18% সমান 90 হবে? তো আমি ধরে নিলাম 100% মিশ্রণ, তো 18% মানে যদি 90 হয়, তো মোট আমরা যদি 100% ধরি, তো 100 সমান কত? এটা 5 গুণ, তো এটাও 5 গুণ, এটা 5 গুণ 5 18 90 হয়, তো 5 100 500, তার মানে 500 কেজি মিশ্রণে 18% হবে 90 কেজি। ঠিক আছে, অপশান সি।
এ ধরনের অঙ্ক এর আগেও শিফট আমরা করেছি। একটি বস্তু 50 টাকা লাভে বিক্রি করা হয়, লাভের হার 20%, বস্তুটির ক্রয় মূল্য কত? আচ্ছা, ক্রয় মূল্য আমি ধরে নিলাম 100 টাকা, তো বিক্রি করছে কত? 50 টাকা লাভে, কিন্তু এখানে বলছে 20% লাভ। তো 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করবে, 20% লাভ, তো এখানে 20 টাকা লাভ হলো, ঠিক আছে, কিন্তু বলছে 50 টাকা লাভ, তার মানে 20 সমান হচ্ছে 50, বস্তুটি ক্রয় মূল্য আমরা 100 ধরেছি, তো 100 সমান কত? ঠিক আছে, তাহলে 50 গুণিত, আচ্ছা এমনি না করে মুখোমুখি করে নাও, এটা দেখো 20 50 আড়াই গুণ বেড়েছে, তো এটাকেও আড়াই গুণ বাড়িয়ে দাও, তার মানে এটা 250 হবে। ঠিক আছে, অপশন বি। ওকে। এক ব্যক্তি একটি বস্তু 60% লাভে বিক্রি করে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যথাক্রমে 30% এবং y% বৃদ্ধি করা হয়। যদি নতুন লাভের হার 40% হয়, তবে ওয়াইয়ের মান কত? দেখো, 100 টাকা কিনলে 60% লাভ, মানে 160 টাকায় বিক্রি করে, ঠিক আছে। এবার বলছে যে 30% বাড়িয়ে দিয়েছে দাম, ক্রয় মূল্যের আর বিক্রয় মূল্যের, মানে ক্রয় মূল্যের 30% আর বিক্রয় মূল্যের y%। তো এটা যদি 30% বাড়িয়ে দেয়, তো এটা হয়ে যাবে 130, আর এটা যদি y% বাড়ে, তো এখানে কিছু একটা হবে, এই কিছু একটাটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করছি দেখি। বলছে যদি নতুন লাভের হার 40% হয়, মানে নতুন ক্রয় মূল্য 130 আর লাভ করবে 40%, তো এখানে কত হবে? তো 130-এর 40% হবে, তাহলে কত? 52, তার মানে 52 টাকা লাভ করবে, 130 টাকার জিনিসে 52 টাকা লাভ করবে, এটা 40% মানে হয়ে গেল তাহলে 52 টাকা, টাকাতে নিয়ে আসলে তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেল? 2 5 3 8 182 টাকা, নতুন বিক্রয় মূল্য হয়ে গেল তাহলে 182। এবার আমাদের বের করতে হবে যে এই 160 থেকে 182টা কীভাবে এলো, y% বৃদ্ধি করে, এই যে দেওয়া আছে y, তো ওয়াইয়ের মান কত এটা চেয়েছে আমাদের। তো এটা কত বেড়েছে? 160 থেকে 82 যদি আমরা করি, তাহলে কত বেড়েছে? এটা 22 বেড়েছে, তাই তো। তো 160-এ বাড়ছে 22, তো এটা পার্সেন্টেজ বের করতে হবে ওয়াইয়ের মান, তার মানে 100-তে কত? ওকে, 0 0 কেটে দাও, 11, এটা হবে তাহলে 2 দিয়ে 8, এটা 2 দিয়ে 4, এটা 2 দিয়ে 5, মানে 55/4 হয়ে গেছে। 55/4 মানে 4 13 52, এটি হবে অ্যান্সার, অপশন এ। ঠিক আছে। এক ব্যক্তি তার আয়ের 50% খরচ করেন, তার আয় 40% বৃদ্ধি পায় এবং তার সঞ্চয় 20% বৃদ্ধি পায়। দেখো, 100 টাকা ইনকাম করে, আয় করে, 50 টাকা খরচ করে, তাহলে জমা অর্থাৎ সঞ্চয় কত হয়? 50 টাকা। এটা খরচ, এটা সঞ্চয়, এটা আয়। এবার বলছে আয় 40% বৃদ্ধি পাচ্ছে, মানে আয় এখন 140 টাকা হয়ে গেছে, 40% বৃদ্ধি পেয়ে, আর সঞ্চয়টা 20% বৃদ্ধি পেয়েছে। তো 50-এর 20% কত? 50-এর 10% মানে 5, তো 20% 10, মানে 10 টাকা বৃদ্ধি পাবে, তো 10 টাকা বৃদ্ধি পেয়ে এটা 60 টাকা হয়ে গেছে। তার মানে এখন 140 টাকা আয় করছে, 60 টাকা সঞ্চয় করছে, তাহলে খরচ কত টাকা করছে? তো খরচ 140 থেকে 60 বাদ দিলে 80, তো 80 টাকা খরচ করছে। তো এখন বলছে এই খরচের শতাংশ কত বৃদ্ধি পেয়েছে? আগে খরচ করতো 50 টাকা, এখন খরচ করতে 80 টাকা, তার মানে 30 টাকা বেড়ে গেছে। ঠিক আছে, তো 50 টাকায় খরচ বেড়েছে 30 টাকা, বেড়ে 80 টাকা হয়েছে, তো 100 টাকায় কত? ঠিক আছে, তো এটা 60% বৃদ্ধি পেয়েছে। 50 টাকা যদি 30 টাকা বাড়ে, তার মানে 60% বৃদ্ধি পেয়েছে। ওকে। একটি পাইপ একটি ট্যাঙ্কের 1/3 অংশ 45 মিনিটে খালি করতে পারে, এটি 1 মিনিটে পুরো ট্যাঙ্ক, পুরো ট্যাঙ্ক মানে এক অংশ, 1/3 অংশ যদি 45 মিনিটে খালি করে, তো এক অংশ মানে 45 গুণিত 3, মানে 3 45-এ হচ্ছে কত? 3 5 15, 3 4 12 13, 135 মিনিটে। ওকে। 6 জন পুরুষ একটি কাজ 18 দিনে করতে পারে। হ্যাঁ, দেখো 6 জন পুরুষ 18 দিনে করছে, এখানে কজন পুরুষ দেখিয়েছে? 12 জন পুরুষ, অঙ্কটা আর পড়ছি না, দেখে নাও। 12 জন পুরুষ কত দিনে করবে তাহলে? 6 জন যদি 18 দিনে করে, তা 12 জন পুরুষ 9 দিনে করবে। পুরুষ মানে মানুষের সংখ্যা বেড়ে গেলে টাইমটা কম লাগবে। ঠিক আছে, ঠিক একই রকম এটা দেখো 8 জন মহিলা 12 দিনে করছে, তো 8 জন মহিলা 12 দিনে, এটা একটা অন্য নিয়মে করছে, আরও অন্য নিয়মে করা যায়। ঠিক আছে, 8 জন মহিলা 12 দিনে, তাহলে এখানে কতজন মহিলা আছে? 16 জন মহিলা, তো 16 জন মহিলা 6 দিনে করবে। ঠিক আছে, আর 5 জন বালক 20 দিনে, তো
তো 10 জন বালক বলেছে, তো 10 জন বালক 10 দিনে করবে। ঠিক আছে, এবারে দেখো আমি এগুলোকে সবটাকে ধরে নিলাম, মানে মানে একদম টাইম অ্যান্ড ওয়ার্কে চলে যাও। 9 দিনে করে, বি 6 দিনে করে, আর সি 10 দিনে করে। ঠিক আছে, এভাবে নিয়ে চলে আসলাম। তো এবার বের করে নেবো যে একসঙ্গে ওরা কত দিনে করবে। ঠিক আছে, তো 9 এদের লসাগু কত হবে তাহলে 45, 45 বলছি 90। তো এটা 10, এটা যদি আমরা করি তাহলে এটা হবে 6 15 90, আর এটা 9 10 90। তো এদের ক্ষমতা বেরিয়ে গেল একসঙ্গে, তার মানে ক্ষমতা কত 10 আর 15 25 আর 9 34। তো একদিনে ওরা 34টা কাজ করবে, তো 90টা কাজ করতে ওদের কতদিন লাগবে। তো 90কে 34 দিয়ে ভাগ করব, তার মানে 2 দিয়ে যদি এটা কাটি তো এটা 45 আর এটা হবে 17। তার মানে অপশান বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা অঙ্কটাকে এইভাবে একবার ট্রাই করলাম, অন্যভাবেও করা যায়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আর একটা অঙ্ক রয়েছে। রেলগাড়ি এ এবং রেলগাড়ি বি এর মোট দৈর্ঘ্য 600 মিটার, আর ওদের দুজনের গতিবেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। ট্রেন দুটি কত সময়ে অতিক্রম করে। দেখো 40 মিটার যায় 1 সেকেন্ডে, এটা গতিটা বলেছে, তো 600 মিটার যায় কত সেকেন্ডে। তার মানে 600কে 40 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? এটা ভাগ করলে 15। অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এ বিন্দু থেকে পি বিন্দু যেতে 50 আচ্ছা, এর গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা, আর বি এর গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা। এ মানে পি আর কিউ দুটো বিন্দু আছে, ঠিক আছে? এ দিক থেকে যাচ্ছে আর ওদিক থেকে কে আসছে, বি আসছে। এরা দুজন একদিকে মিলিত হবে। আমি ধরে নিলাম যে 1 ঘন্টা করে চলে, তো 50 ঘন্টা 50 কিলোমিটার যাবে 1 ঘন্টায়, আর 30 কিলোমিটার যাবে, কিছু বলেনি তো কত ঘন্টা চলেছে। ঠিক আছে, তাহলে এদের অনুপাত কত? তো অনুপাত 5 আর 3 হবে, 0 0 কেটে দিলে অপশান এ। ওকে, থ্যাংক ইউ।